হ্যালো এভরিওয়ান, আই এম আব্দুল্লাহ হাসান কৌশিক, লেকচারার ফিজিক্স, ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটি, গার্লস স্কুল কলেজ। আশা করি সবাই ভালো আছো। আজকে আমি আলোচনা করব নবম এবং দশম শ্রেণীর বস্তুর উপর তাপের প্রভাব, চ্যাপ্টার 6 এটি নিয়ে। তো গত ক্লাসগুলোতে আমরা শিখেছিলাম যে লাস্ট ক্লাসে আমরা দেখেছি যে তুমি একটা তাপ দিলে কঠিন পদার্থের প্রসারণটা কেমন হতে পারে। তো আজকে আমরা দেখব যে তাপ দিলে, গত ক্লাসে আমার যে টপিকগুলো ছিল তোমরা একটু মনে করার চেষ্টা করো। সেটি হচ্ছে যে এটা ছিল আমার দৈর্ঘ্য প্রসারণ সহগ আলফা, তারপরে ক্ষেত্র প্রসারণ সহগ বিটা এবং আয়তন প্রসারণ সহগ গামা, এবং এদের মধ্যে সম্পর্ক দেখেছিলাম। সেটি হচ্ছে, তোমরা মনে করতে পারো কিনা, সেটি হচ্ছে বিটা সমান সমান 2 আলফা, গামা সমান সমান 3 আলফা। তাহলে বিটা বাই 2 সমান সমান গামা বাই 3, তাহলে হবে 3 বিটা সমান সমান 2 গামা। এগুলো আমার খুবই কাজে লাগবে আমরা যখন ম্যাথ সলভ করবো বা ক্রিয়েটিভ কোশ্চেন সলভ করবো তখন দেখব। আজকে যে টপিক নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে, তুমি যখন, এগুলো ছিল হচ্ছে কঠিন পদার্থের জন্য, তুমি যখন হচ্ছে একটা লিকুইড বা তরলে যখন তুমি তাপ দিবা তখন তোমার তরলের যে প্রসারণ সেটি কেমন হবে। এটি একটি ইন্টারেস্টিং ব্যাপার। কারণটা হচ্ছে তুমি যে কোনো একটা কঠিন বস্তুকে এভাবে রাখতে পারো বা কোনো পাত্রে রাখতে হবে না, কিন্তু তরলটা হবে সবসময় কোথায় রাখতে হয়। তরলকে তুমি যদি পাত্রে না রাখো তাহলে তরল তোমার কি হবে, তুমি রাখতে পারবে না। কারণ তরলকে তোমার কিসে রাখতে হবে, অবশ্যই পাত্রে রাখতে হবে। এটি হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট। তাহলে ইন্টারেস্টিং ব্যাপারটা হচ্ছে যে তুমি যখন তাপ দিবা, লাইক আমি একটা একটা পাত্র নিলাম বা একটা এরকম তাহলে তুমি যখন লাইক এখানে তাপ দিবা, ওই চিত্রে পরে আসি, তুমি যখন এখানে তাপ দিবা, তাপ দিলে হবে হচ্ছে, তাহলে আমার পাত্রটা কিসের তৈরি, পাত্রটা অবশ্যই কঠিন পদার্থের তৈরি। তাহলে আমরা কি জানি, তাপ দিলে তোমার কঠিন পদার্থেরও তোমার একটু কি হবে, প্রসারণ হবে। তাহলে এখানে দেখো দুইটা আমার প্রসারণকে আমার বিবেচনা করতে হবে। একটা হচ্ছে তোমার এখানে তাপ দিলে তোমার তরলও প্রসারিত হবে, আবার হচ্ছে এই যে পাত্রে তুমি রাখছো পাত্রও প্রসারিত হবে। তাহলে দুইটার প্রসারণ আমাকে নিয়ে মাথায় নিয়ে কাজ করতে হবে। এটা হচ্ছে এখানে ইম্পর্টেন্ট একটা ব্যাপার। তাহলে যদি আমি পাত্রের প্রসারণ আমি যদি বিবেচনা করি, তখন বিবেচনা করে যে প্রসারণটা হবে তখন সেই প্রসারণটা হবে আমার হচ্ছে প্রকৃত প্রসারণ। এবং পাত্রের প্রসারণ বিবেচনায় না নিয়ে যদি আমি প্রসারণটা বিবেচনা করি সেটাকে বলি হচ্ছে আপাত প্রসারণ। তাহলে আমি দুটো সংখ্যা জাস্ট লিখি, যদি আমি আপাত প্রসারণ, সেটি হচ্ছে পাত্রের প্রসারণ বিবেচনা না করে, আর হচ্ছে প্রকৃত প্রসারণটা হচ্ছে পাত্রের প্রসারণ বিবেচনা করে। ওকে, তাহলে এই বিষয়টা আমি যদি ব্যাখ্যা করতে চাই, তাহলে দেখো, মনে করো তোমার এই যে পাত্র নিলাম, এই পাত্রের হচ্ছে এই বি বিন্দু পর্যন্ত তোমার লিকুইড আছে। ওকে, তাহলে প্রথমে আমি হচ্ছে এখানে তাপ দিলাম, ওকে, যদি আমি এখানে তাপ দিই তাহলে কি হবে, প্রথমে যেটা হবে, প্রথমে আমার যে পাত্রটা একটু প্রসারিত হবে। এখন পাত্র যদি প্রসারিত হয়ে যায় তাহলে তরলের লেভেলটা কি নিচে চলে আসবে। তবে বিষয়টা আরেকবার বলি, তুমি একটা পাত্রে রাখছো, একটা তরলকে রাখছো, তুমি যখন প্রথমে তাপ দিবা তখন প্রথমে তোমার পাত্রটা প্রসারিত হবে। পাত্র যখন প্রসারিত হবে তখন পাত্রটা একটু তোমার বড় হবে। পাত্র যদি বড় হয় তাহলে লিকুইডটা তোমার নিচে নেমে চলে আসবে। তাহলে আমার এই তরলটা কোথায় নেমে চলে আসলো, মনে করলাম এই যে এইখানে, এটা মনে করো সি বিন্দুতে চলে আসছে। ওকে, তাহলে পাত্রের প্রসারণ কতটুকু, পাত্রের প্রসারণ হচ্ছে বিসি পরিমাণ।
কেন বিসি পরিমাণ? পাত্র যদি প্রসারিত না হইতো তাহলে তরল তো এই সি বিন্দুতে আসতো না। তাহলে এই বিসিটা তোমার কেন তরলটা নিচে নেমে আসছে সি বিন্দুতে? এই পাত্র প্রসারিত হয়েছে জন্যই তোমার সি বিন্দুতে আমার বস্তুর তরলটা নেমে আসছে। এখন যদি তুমি আরও তাপ দাও তখন সেটা কি হবে? আমার আরেকটা জিনিস বলে রাখি যে তোমার লিকুইডের প্রসারণটা হচ্ছে কঠিনের চেয়ে তোমার বেশি। তাহলে এই এগেন তোমার তাপ দেওয়ার ফলে এই লিকুইডটা প্রসারিত হয়ে আগে যে বি অবস্থানে ছিল তাকে ক্রস করে তোমার লাইক এইখানে চলে আসবে, মনে করো এ অবস্থানে চলে আসবে। ওকে, তাহলে এখন আমার সম্পূর্ণ অংশ জুড়ে এ অংশ পর্যন্ত সম্পূর্ণ অংশ জুড়ে হচ্ছে আমার কি থাকবে? এই অংশ পর্যন্ত হচ্ছে আমার তরল উঠে চলে যাবে। তাহলে প্রথমে ছিল হচ্ছে বি পর্যন্ত, তারপর নেমে আসছে সি বিন্দুতে, তারপর উঠে চলে গেছে বি বিন্দুতে। তাহলে দেখো, তাহলে অ্যাকচুয়াল আমার লিকুইডের প্রসারণ কোনটা? সি থেকে এ পর্যন্ত, এটা হচ্ছে প্রকৃত প্রসারণ। আমার সি থেকে এ পর্যন্ত সেটা হচ্ছে আমার এই পাশে লিখি, এটা হচ্ছে প্রকৃত প্রসারণ। তাহলে বিসিটা হচ্ছে তোমার পাত্রের প্রসারণ। আবার আমি যদি পাত্রের প্রসারণ বিবেচনা না করতাম তাহলে আমার কাছে কতটুকু মনে হতো প্রসারণটা? আমার কাছে মনে হতো বি থেকে এ পর্যন্ত, আমার কাছে এটা মনে হতো। তাহলে বি এটা আমার কি হবে? বি থেকে এ হচ্ছে আমার আপাত প্রসারণ। কারণটা কি? আপাত প্রসারণের সংজ্ঞা কি দিয়েছিলাম? পাত্রের প্রসারণ বিবেচনা না করে যে প্রসারণটা হবে সেটি হবে আমার হচ্ছে আপাত প্রসারণ। তাহলে আমি যদি পাত্রের প্রসারণে যে বিসি বিবেচনা না করি তাহলে আমার কাছে মনে হবে পাত্র লিকুইড প্রথমে ছিল হচ্ছে বি বিন্দুতে, পরে উঠছে এই বিন্দুতে। তাহলে এই বি এটা হবে আমার আপাত প্রসারণ। কিন্তু অ্যাকচুয়ালি আমার লিকুইডটা প্রসারিত হয়েছে সি থেকে এ পর্যন্ত, এটা হচ্ছে আমার প্রকৃত প্রসারণ। কারণটা কি? বি থেকে সিতে নেমে আসছিল কি কারণে? পাত্রের প্রসারণের কারণে নেমে আসছিল। তাহলে এই প্রকৃত প্রসারণ এবং আপাত প্রসারণ এবং হচ্ছে পাত্রের প্রসারণ, তার মধ্যে যদি আমি সম্পর্ক দেখতে চাই তাহলে দেখো আমার কি লিখতে পারি? আমার বিএ মানে হচ্ছে আপাত প্রসারণটা কি হবে? আমার বিএটা হবে হচ্ছে আমার এসি মাইনাস বিসি। মানে এভাবে আমি লিখতে পারি, সেটি হচ্ছে যে আপাত প্রসারণ সমান আপাত প্রসারণ সমান সমান এসিটা হচ্ছে আমার প্রকৃত প্রসারণ মাইনাস পাত্রের প্রসারণ। তাহলে এটি হচ্ছে আমার ফর্মুলা। এখন এখানে সরাসরি প্রসারণটা বলাটা ঠিক হবে না, কারণটা আমি বিষয়টা আর একটু ক্লিয়ার করি। সেটি হচ্ছে যে তোমার এই বিসি বা এবি, আমি তো হচ্ছে দৈর্ঘ্য বরাবর আমি কি নিয়েছি? দৈর্ঘ্য বিবেচনা করেছি সবসময়। আমার বিসি পর্যন্ত নেমে আসছে তার লেন্থ বিবেচনা করেছি, আবার সি থেকে এ পর্যন্ত উঠেছে তার লেন্থ বিবেচনা করেছি। কিন্তু আসলে তো এটা একটা ত্রিমাত্রিক একটা পাত্র। তাহলে অ্যাকচুয়াল প্রসারণ আমার নিতে গেলে এই প্রতিটা অংশকে তোমার এই পাত্রের যে ক্ষেত্রফল ক্ষেত্রফল দিয়ে গুণ করতে হবে। ক্ষেত্রফল দ্বারা গুণ করলে কি হবে? তাহলে ক্ষেত্রফল ইন্টু উচ্চতা, তুমি আয়তন পাবা। অ্যাকচুয়ালি এখানে আয়তনের আমার হচ্ছে কি হচ্ছে? প্রসারণটা হচ্ছে এখানে কিন্তু আমার আয়তন প্রসারণ হচ্ছে, আমার দৈর্ঘ্য প্রসারণ কিন্তু হয় নাই। তাহলে দেখো, যদি তুমি যদি হচ্ছে প্রসারণটা বের করতে চাও তাহলে প্রত্যেকটাকে আমার বি অংশটা কি আপাত প্রসারণ, তুমি প্রসারণ যদি বের করতে চাও তাহলে এই কে তোমার কি দ্বারা গুণ দিতে হবে? তোমার ক্ষেত্রফল দ্বারা গুণ দিতে হবে, মানে এই পাত্রের ক্ষেত্রফল দ্বারা গুণ দিতে হবে। আবার প্রকৃত প্রসারণ যে এসি তুমি যদি বের করতে চাও তাহলে এসিকে তোমার হচ্ছে কি দ্বারা গুণ দিতে হবে? ক্ষেত্রফল দ্বারা গুণ দিতে হবে। আবার তুমি যদি হচ্ছে পাত্রের প্রসারণ বিবেচনা করে বিসিকে তোমার হচ্ছে এই পাত্রের ক্ষেত্রফল দ্বারা গুণ করতে হবে। এই জিনিসটা হচ্ছে তোমাদের কাছে কনফিউজিং মনে হইতে পারে। আমি আবার বিষয়টা বলি, সেটা হচ্ছে তুমি একটা লিকুইড তুমি রাখছো পাত্রের ভেতরে, তা পাত্রে কি থাকে? আয়তন থাকে। কিন্তু আমি তো এখানে দৈর্ঘ্য বিবেচনা করেছি, এবি একটা দৈর্ঘ্য বিবেচনা করেছি, বিসি একটা দৈর্ঘ্য বিবেচনা করেছি, আবার এসি একটা দৈর্ঘ্য বিবেচনা করেছি। আমি কিন্তু হচ্ছে আমার নিতে হবে কি? আয়তন নিতে হবে। তাহলে আমি দৈর্ঘ্য থেকে আয়তন কীভাবে পেতে পারি? দৈর্ঘ্যকে আমি যখন হচ্ছে ক্ষেত্রফল দ্বারা গুণ দেবো তখন আমি আয়তন পাবো। বিষয়টা খুব সিম্পল। তাহলে বিএটা আমার কি ছিল? দেখো, এটা ছিল আপাত প্রসারণ। তাহলে অ্যাকচুয়াল যদি আপাত প্রসারণ যদি বের করতে চাই তাহলে এই আপাত প্রসারণকে আমার এই বিএটাকে আমার কি দ্বারা গুণ দিতে হবে? ক্ষেত্রফল দ্বারা গুণ দিতে হবে। তাহলে দেখো, তাহলে আপাত প্রসারণকে আমি যদি এইভাবে লিখতে চাই
ভি এ দ্বারা হচ্ছে আমার বোঝাই হচ্ছে আপাত প্রসারণ, আপাত প্রসারণ। আবার হচ্ছে ভি এল দ্বারা বোঝাই হচ্ছে প্রকৃত প্রসারণ, প্রকৃত প্রসারণ। আবার হচ্ছে তোমার তাহলে পাত্রের প্রসারণ তাহলে কি দ্বারা প্রকাশ করবা? তোমার নোটেশন আছে বইয়ের, ওকে। আচ্ছা, পাত্রের প্রসারণকে তুমি হচ্ছে ভিবি দ্বারা প্রকাশ করবে। ভিটা হচ্ছে তোমার পাত্রের প্রসারণ। তাহলে আমি দেখো আপাত প্রসারণ কি লিখতে পারি? প্রকৃতির প্রসারণ মাইনাস হচ্ছে পাত্রের প্রসারণ, ভিপি। তাহলে এখানে দেখো আমি কিন্তু ভিটা হচ্ছে ভলিউম, আমি কিন্তু আয়তন নিয়েছি। এখানে কিন্তু আবার এবি বিসি আর এসি কিন্তু আয়তন না, তাহলে আমাকে আয়তন বানাইতে হবে। আয়তন বানাইতে গেলে ওই যে আগের টেকনিকটা, তুমি হচ্ছে এই এবিকে তাহলে ভি এটা হচ্ছে আমার আপাত প্রসারণ কীভাবে পাবা? আপাত প্রসারণটা পাবা হচ্ছে তোমার এবি কে তুমি কি দ্বারা গুণ দিবা? এরিয়া দ্বারা গুণ দিবা, মানে ক্ষেত্রফল দ্বারা গুণ দিবা। এবি কে তুমি গুণ দিবা হচ্ছে ক্ষেত্রফল দ্বারা, ওই আগে যেটা বললাম আমি, ঠিক আছে। তাহলে এটা গেলে হচ্ছে তোমার লিকুইডের ক্ষেত্রে তোমার কিভাবে তোমার প্রসারণ হবে সেটি ব্যাখ্যা করলাম। এখন দুইটা ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে ব্যাখ্যা করি, সেটি হচ্ছে দুইটা সংজ্ঞা আমাদের জানতে হবে। সেটি হচ্ছে যে আপেক্ষিক তাপ এবং তাপ ধারণ ক্ষমতা। এই দুটো হচ্ছে খুব বেশি হচ্ছে আমাদের দরকার, কারণ আমরা পরবর্তীতে ম্যাথ করার সময় এগুলো লাগবে। প্রথমে দেখবো হচ্ছে আপেক্ষিক তাপ। এখন দেখো, এখন আমার কাছে একটা বস্তু আছে, যে কোনো ধরনের বস্তু হতে পারে এবং অনেক যে কোনো ভরের একটা বস্তু হতে পারে। এই বস্তুর আমি তাপমাত্রা বাড়াবো হচ্ছে 1 ডিগ্রি সেলসিয়াস, বা হচ্ছে 1 ডিগ্রি কেলভিন আমি তাপমাত্রা বাড়াবো, বা 1 ডিগ্রি ফারেনহাইট আমি তাপমাত্রা বাড়াবো। এখন তাহলে আমার কোশ্চেন হচ্ছে কতটুকু তাপ দিতে হবে এখন। এবং আরেকটা জিনিস হচ্ছে, তুমি যদি হচ্ছে এখানে তামার একটা কোনো মানে তামার কিছু নাও, আবার তুমি নিলে হচ্ছে তুমি লোহার একটা নিলা, তার জন্য লাইক লোহার একটা তুমি এরকম ক্ষেত্র নিলা, কিছু এখানে ভর আছে আর কি, লোহা কিছু লোহা এখানে আছে, তোমার এখানে হচ্ছে লাইক লোহা, তার তাপমাত্রা তুমি 1 ডিগ্রি সেলসিয়াস বাড়াবা, ওকে। অথবা তুমি বিভিন্ন ধরনের বস্তু নিতে পারো, সবার তাপমাত্রা তুমি চাইতেছো 1 ডিগ্রি সেলসিয়াস করে বাড়াবা। এখন 1 ডিগ্রি বাড়াতে গেলে তোমার কি প্রত্যেকটা বস্তুকে তোমার সেম পরিমাণ তাপ দিতে হবে? বিষয়টা কেমন? বিষয়টা আসলে এটা খুবই কমন সেন্স, যে তোমার হচ্ছে প্রত্যেকটা বস্তুর তাপমাত্রা যখন যদি তুমি মানে 1 ডিগ্রি সেলসিয়াস বাড়াইতে চাইবা, তখন হচ্ছে সেম পরিমাণ হচ্ছে তাপ দিতে হবে না, ঠিক আছে। কারণটা কি? এটা তো তামার বৈশিষ্ট্য একরকম, লোহার বৈশিষ্ট্য একরকম। তো তুমি প্রত্যেকটা বস্তুকে তুমি যখন তাপ দিবা, তো সব বস্তুর তাপমাত্রা 1 ডিগ্রি সেলসিয়াস বাড়ানোর জন্য তোমার সেম পরিমাণ তাপ আসলে লাগবে না, এখন কারো বেশি লাগবে কারো কম লাগবে। তো এই যে বিষয়টা, আমার কতটুকু বেশি লাগবে বা কতটুকু কম লাগবে 1 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়াতে, সেটা আমি বুঝতে পারি আমার হচ্ছে যেই রাশি দ্বারা, সেটিকে বলে হচ্ছে আমার আপেক্ষিক তাপ। এটাকে লিখি এস দ্বারা, এসটা হচ্ছে আমার কিউ, নিচে হচ্ছে আমার লাইক ভর, বস্তুর ভর, এবং হচ্ছে এখানে তাপমাত্রার পার্থক্য। এটা বিভিন্ন স্কেলে হতে পারে। এখন তাহলে সংজ্ঞাটা কি দিবা? তাহলে আমি সবসময় বলেছি সংজ্ঞা দেওয়ার সময় নিচেরগুলোকে 1 ধরবা। তাহলে এম সমান সমান হবে আমার 1 কেজি, ডেল থিটা হবে হচ্ছে 1 ডিগ্রি সেলসিয়াস। তাহলে এই মানগুলো যদি এখানে বসাই, তাহলে এস পাবো হচ্ছে তোমার কিউ, কারণ কি এটা 1 এটা 1। তাহলে আমি সংজ্ঞাটা এইভাবে দিতে পারি, 1 কেজি ভরের কোনো বস্তুর তাপমাত্রা 1 ডিগ্রি সেলসিয়াস বাড়াতে, অথবা 1 ডিগ্রি কেলভিন বাড়াতে, অথবা হচ্ছে 1 ডিগ্রি ফারেনহাইট বাড়াতে আমার যে পরিমাণ তাপ দরকার, সেটিকে বলি ওই বস্তুর আপেক্ষিক তাপ। খুবই ইন্টারেস্টিং একটা এবং খুবই ইম্পর্ট্যান্ট একটা হচ্ছে সংজ্ঞা, সেটি আমি বলি। কোনো বস্তুর তাপমাত্রা 1 কেজি ভরের বস্তুর তাপমাত্রা একক পরিমাণ বাড়াতে, আচ্ছা তুমি এভাবে বলতে পারো, একক ভরের বস্তুর তাপমাত্রা একক বাড়াতে
যে পরিমাণ তাপ দরকার হয় তাকে ওই বস্তুর আপেক্ষিক তাপ বলে। ওকে, তাহলে আমি সংজ্ঞাটা হচ্ছে ইকুয়েশনটা হচ্ছে এস ইকুয়াল কিউ বাই এম ডেল থিটা। ওকে, অথবা তুমি ডেল থিটার জায়গায় তুমি এটাও লিখতে পারো কিউ বাই এম ডেল টি, মানে যে স্কেলে নাও এটা সমস্যা না, কারণ তাপমাত্রার পার্থক্য আমি আগে থেকে বলে আসছি সব স্কেলের জন্য আমার সমান। তাহলে তুমি যদি হচ্ছে এম এর মান 1 কেজি নাও আর হচ্ছে ডেলটির মান যদি হচ্ছে 1 কেলভিন নাও, তাহলে তুমি সংজ্ঞাটা দিতে পারবে হচ্ছে 1 কেজি ভরের বস্তুর তাপমাত্রা 1 কেলভিন বাড়াতে যে পরিমাণ তাপ লাগে সেটি হচ্ছে ওই বস্তুর আপেক্ষিক তাপ। তুমি এইভাবে তুমি প্রকাশ করলা। ওকে, যেমন হচ্ছে কোনো বস্তুর আপেক্ষিক তাপ যদি এরকম হয়, এটা হচ্ছে শুধু লোহার মানে কঠিনের জন্য না, কঠিন তরল বায়বীয় সবার জন্যই হতে পারে এটা আপেক্ষিক তাপ। লাইক পানির আপেক্ষিক তাপটা হচ্ছে, আচ্ছা এসের এককটা বের করে নেই, এসের সংজ্ঞাটা আবার লিখি কিউ বাই এম ডেল থিটা। তাহলে এই কিউ মানে কি তাপের একক কী ছিল আমার, জুল ছিল, যেহেতু তাপ হচ্ছে আমার শক্তি। এম এর একক কেজি আর এটা হচ্ছে সেলসিয়াস। তাহলে এসের এককটা কি হবে, এস হবে হচ্ছে তোমার জুল পার কেজি পার সেলসিয়াস। ওকে, এটা হচ্ছে এসের তোমার একক। ওকে ওকে, তাহলে যেমন হচ্ছে পানির আপেক্ষিক তাপ হচ্ছে পানির আপেক্ষিক তাপ হচ্ছে 4200 জুল। আচ্ছা আমি এটা তুমি কেলভিন নিলে যা হবে, তোমার সেলসিয়াসে নিলে তা হবে। তাহলে কেন আমি এখন আমি এটা কেলভিন নিয়ে সবসময় কাজ করব, কারণটা হচ্ছে কেলভিনটা হচ্ছে তোমার এসআই একক। তাহলে জুল পার কেজি পার কেলভিন, এই কথা মানে হচ্ছে এটা হচ্ছে পানির এটা পানির আপেক্ষিক তাপ, এটি হচ্ছে পানির আপেক্ষিক তাপ। ওকে, তাহলে এটা মানে বোঝায় যে 1 কেজি ভরের পানির তাপমাত্রা তুমি যখন 1 কেলভিন বাড়াবা তখন আমার কি পরিমাণ তাপ দিতে হবে, তোমার 4200 জুল হচ্ছে তাপ তোমার সাপ্লাই দিলে 1 কেজি ভরের পানির তাপমাত্রা 1 কেলভিন তোমার বাড়বে। ওকে, বিষয়টা হচ্ছে খুবই সিম্পল। এখন তার মানে যে বস্তুর আপেক্ষিক তাপের মান বেশি সেই বস্তুর হচ্ছে 1 কেজি ভরের তাপ মানে বস্তুর তাপমাত্রা 1 কেলভিন বাড়াতে আমার বেশি পরিমাণ তাপ লাগবে। যেমন আমার বরফের হচ্ছে আপেক্ষিক তাপ হয় হচ্ছে 2100 জুল পার কেজি পার কেলভিন। তার মানে বরফের 1 কেজি বরফের তাপমাত্রা 1 কেলভিন বাড়াতে আমার তাপ লাগবে হচ্ছে কত জুল, 2100 জুল। কিন্তু পানির ক্ষেত্রে এখানে লাগতেছে হচ্ছে 4200 জুল। তাহলে পানির তাপমাত্রা পানি 1 কেজি পানি নিলা, আবার 1 কেজি তুমি বরফ নিলা এবং দুটো তাপমাত্রায় তুমি 1 কেলভিন বাড়াতে চাও, তাহলে কার বেশি পরিমাণ তাপ লাগবে, পানির ক্ষেত্রে বেশি পরিমাণ তাপ লাগবে। এটা হচ্ছে আপেক্ষিক তাপের হচ্ছে মিনিং। আরেকটা সংজ্ঞা আমরা দিতে পারি, সেটি হচ্ছে যে তাপ ধারণ ক্ষমতা। ক্ষমতাটা হচ্ছে সংজ্ঞাটা আমি আগে হচ্ছে আমি ইকুয়েশন লিখি, ইকুয়েশনটা হচ্ছে তোমার সি সমান কিউ বাই ডেল থিটা। মানে হচ্ছে এখানে কিন্তু কেজির ব্যাপার নাই, তুমি হচ্ছে এই সংজ্ঞাটা হচ্ছে কোনো বস্তুর তাপমাত্রা 1 কেলভিন বাড়াতে কি পরিমাণ তাপ লাগবে সেটি হচ্ছে তোমার আপেক্ষিক তাপ। কোনো বস্তুর তাপমাত্রা একক বাড়াতে যে পরিমাণ তাপ লাগবে
তাকে ওই বস্তুর তাপ ধারণ ক্ষমতা বলে। তাহলে তাপ ধারণ ক্ষমতার একক যদি বের করতে চাই, কিউটা হচ্ছে কি আমার তাপ, তার একক হচ্ছে জুল, এবং এর একক হচ্ছে তুমি যদি কেলভিন স্কেলে নাও তাহলে কেলভিন, তাহলে এখানে কি হবে জুল পার কেলভিন, কারণ উপরে নিয়ে গেলে পাওয়ারটা হবে মাইনাস, কে এর পাওয়ার 1 ছিল, উপরে যা হয়েছে -1, তাহলে এটি হচ্ছে আমার তাপ ধারণ ক্ষমতার একক। তাহলে লাইক তাপ ধারণ ক্ষমতা সি এবং আপেক্ষিক তাপ এস, এদের মধ্যে যদি সম্পর্ক আমি দেখতে চাই তাহলে দেখো এই সম্পর্কটা আমার দরকার। সেটি হচ্ছে আমরা জানি হচ্ছে এস ইজিক্যাল টু হচ্ছে এস ইজিক্যাল টু ছিল আমার কিউ এম ডেল থেটা, আর সি ইকুয়াল ছিল হচ্ছে কিউ বাই ডেল থেটা। তাহলে দেখো, তাহলে একটা কাজ করি আমি 1/m এক জায়গায় করি, আর এইখান থেকে কিউ বাই ডেল থেটা তোমার এক জায়গায় করি। তাহলে কিউ বাই ডেল থেটার মানটা কত আমার সি, তাহলে এর সমান আমি লিখতে পারি সি বাই এম, অথবা সি সমান লিখতে পারি হচ্ছে এম ইন্টু এস। ঠিক আছে, ওকে। তাহলে তাপ ধারণ ক্ষমতাটা হচ্ছে বস্তুর ভর ইন্টু আপেক্ষিক তাপ। তাহলে তাপ ধারণ ক্ষমতাকে আমি যদি এইভাবে লিখতে চাই, তাপ ধারণ ক্ষমতা ইকুয়াল হচ্ছে বস্তুর ভর ইন্টু আপেক্ষিক তাপ। ওকে, তাহলে এই সম্পর্কটা হচ্ছে আমার লাগবে। ওকে, নেক্সট ক্লাসে হচ্ছে আলোচনা করব যে আমার গ্যাসীয় পদার্থের উপর তুমি তাপ দিলে তোমার গ্যাসীয় পদার্থের প্রসারণটা কেমন হবে। এটা হচ্ছে একটা ইন্টারেস্টিং ব্যাপার, কিন্তু গ্যাসীয় পদার্থের ক্ষেত্রে আমার চাপের ব্যাপারটা হচ্ছে আমাদের মাথায় রাখতে হবে। তাহলে আই হোপ তোমরা হচ্ছে বুঝছো যে কি এখানে পড়াইছি। আজকে পড়াইলাম হচ্ছে যে তুমি তাপ দিলে তরলের ক্ষেত্রে প্রসারণটা কেমন হবে, সেক্ষেত্রে আমার পাত্রের প্রসারণটা বিবেচনা নিতে হবে, এটা হচ্ছে আমি দেখাইছি। এবং আমি হচ্ছে আপাত প্রসারণ, প্রকৃত প্রসারণ, পাত্রের প্রসারণ, এদের মধ্যে একটা সম্পর্ক দেখাইছি। এবং লাস্ট হচ্ছে আপেক্ষিক তাপ এবং তাপ ধারণ ক্ষমতা কাকে বলে, এবং আপেক্ষিক তাপ এবং তাপ ধারণ ক্ষমতার মধ্যে সম্পর্ক কেমন সেটি দেখিয়েছি। তো নেক্সট ক্লাসে দেখা হবে। টিল দেন, স্টে হোম, স্টে সেফ।